নমস্কার, আমি পাপুন। নমস্কার, আমি চয়ন। আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আড্ডায়নে। আজকের আড্ডার বিষয় বলার আগে কিছু বিষয় নিয়ে আলোচনা করার দরকার। আমাদের ভারত বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার দিকে আগাচ্ছে, আর এই ডিজিটাল ইন্ডিয়া কথার অর্থ হলো সব কিছু অনলাইনে করার চেষ্টা। আর এটা আমরা সবাই করছি, যেমন ইউপিআই পেমেন্ট, খাবার অনলাইনে অর্ডার করা থেকে শুরু করে আরও ইলেকট্রিসিটির বিল বা বিভিন্ন আরও কাজগুলো আমরা অনলাইনে করছি। আর এই কাজগুলো করছি বলে অনেক মানুষ সেই ডেলিভারি বয়ের হিসাবে কাজ করছে। আর আজকের আলোচনার বিষয় ডেলিভারি বয়দের ডেলি লাইফ বা তাদের সাথে হওয়া বিভিন্ন রকমের ঘটনা। তো পাপন, যদি আমরা ডেলিভারি বয়দের নিয়ে কথা বলতে চাই, আমরা লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা গৃহশিক্ষক নিয়ে কথা বলেছিলাম। অবশ্যই। সেই গৃহশিক্ষকের ভিডিওর কমেন্ট সেকশানে ঢুকে আমরা কিছু কমেন্ট এমন দেখতে পেয়েছি যেখানে মানুষ বলেছে যে যাদের যোগ্যতা নেই তারাই প্রাইভেট টিউশন পড়ায়। এটা কমেন্ট সেকশন যদি তুই দেখে থাকিস তো হয়তো দেখেছিস। তো আমার কথা হচ্ছে যে এই কথাগুলো আমরা যারা বলতে পারছি খুব সহজে, যে যারা পড়াচ্ছে তাদের কোনো যোগ্যতা নেই বলে তারা প্রাইভেট টিউশন পড়াচ্ছে, বা আদার্স আরও অনেক রকমের কমেন্ট আছে, সব রকমের তো কমেন্ট নিয়ে এখন আলোচনা করা পসিবল নয়। না। তো এই যে সব কথাগুলো বলা হচ্ছে সেখানে একটা বিষয় খুব সিম্পলভাবে উঠে এসছে, সেটা হচ্ছে যে যারা বেকার বা যারা হচ্ছে নিজের বেকারত্বকে ঘোচানোর জন্য এই টিউশন বা আদার্স কাজগুলো করছেন, তারা শিক্ষাটা ঠিকঠাকভাবে পাননি, এটা একটা কথা বলা হয়। তো আমরা তো এখন দেখতে পাচ্ছি শিক্ষিত মানুষদেরকে চাকরি না পেয়ে বা বিভিন্ন রকমের, সবার পক্ষে তো আর ব্যবসা করা সম্ভব না, একটা বাড়ি থেকে একটা পুঁজি দিবে বড় সড়ো, সেটা তো সবার পক্ষে সম্ভব না। চাকরি না পেয়ে অনেকে ডেলিভারি বয়ের কাজও করছে। আমরা দেখেছি যে বহু উচ্চশিক্ষিত ছেলে মেয়ে যারা ডেলিভারি বয়ের কাজ করছে, অনেকে টোটো চালাচ্ছে, অবশ্যই করছে, তাই না? করছে। তো এই যে ডেলিভারি বয়রা কাজ করছে, তাদেরকে বিভিন্ন রকমের ঘটনা বিভিন্ন সময় ফেস করতে হয়। তো এমন যে সিনট্যাক্সগুলো তৈরি হচ্ছে আমাদের দেশে, এই বিষয় নিয়ে কিছু বলতে চাস? হ্যাঁ, প্রথম দিকে তুমি যেটা তুললে, আমাদের গৃহশিক্ষক যে ভিডিওটা আমরা বানিয়েছিলাম, তার সাথে প্রচুর গৃহশিক্ষক আছে যারা কানেক্ট করতে পেরেছে। আমরা যে তাদের মনের কথাগুলো সকলের সামনে তুলে ধরতে পেরেছি, সেটা দেখেও আমাদের ভালো লাগছে যে না, অবশ্যই আমরা তাদের মনের কথাগুলো বলতে পেরেছি। কিছু কিছু কমেন্ট এসছে, যেটা তুমি বললে, সেই কমেন্টে যে বলা হয়েছে যে যারা যোগ্যতা নেই তারাই ওই কাজটা করে, অর্থাৎ শিক্ষকতা করে। তা আমার এখানে আমি জাস্ট এটা ক্লিয়ার করি, অন্যদিকে চলে যাব, ঠিক আছে? কারণ এই জিনিসটা আমাদের জানা দরকার। গৃহশিক্ষকতা যারা করছে, যাদের পড়ানোর ক্ষমতা আছে তারাই করতে যাবে। যার পড়ানোর ক্ষমতা নেই সে কখনো গৃহশিক্ষকতা করতে পারবে না। যারা আমি জাস্ট একটা ছোট্ট কথা বলি, তারপরে তুই বল। যে যদি সেই যে বাড়িতে যে টিউশন পড়াচ্ছে তার যদি যোগ্যতাই না থাকে, তাহলে সেই গার্জিয়ান তাকে বেতন দিয়ে মাসে রাখছেই বা কেন? রাখবেও না। আর সে তার যোগ্যতাতেই সে পড়াচ্ছে, কারণ তার পড়ানোর ক্যাপাবিলিটি আছে বলেই সে পড়াচ্ছে। একদম। আর সত্যি কথা বলতে আমাদের দেশ বলো আর আমাদের রাজ্য বলো, এবার আমাদের তো চাকরির সংখ্যা সীমিত, এটা তো মানতে হবে। আর জনসংখ্যা অসীমিত। আর সবাই শিক্ষিত হচ্ছে, সবাই পড়াশোনা করছে, সকলের পক্ষে তো ওই সীমিত পরিমাণ সিটে কিন্তু গিয়ে বসা সম্ভব নয়। তাহলে কিছু মানুষ তো স্বাভাবিকভাবেই বেকার থেকে যাবে। তাহলে তারা কি তাই বলে কি যোগ্য নয়? এটা কোন যুক্তি হলো? সেটা কোনো যুক্তিতেই আসছে না যে তারা চাকরি পাচ্ছে না, তারা যোগ্য নয় বলেই তারা গৃহশিক্ষকতা করছে। এটা কিন্তু কোনো যুক্তিই নয়। এটা হচ্ছে কি বলবো, একটা নৃশংস এবং নিম্ন মানসিকতার পরিচয় ছাড়া আর কিচ্ছু না। এটাই আমি ক্লিয়ার করে দিতে চাই। আরেকটা বিষয় হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়, একটু আগে আমরা আলোচনা করছি ডেলিভারি বয়। তো ডেলিভারি বয় কিন্তু আমাদের লাইফে কিন্তু এখন ওতপ্রোতভাবে জড়িত। একদম। এমন মানুষ খুব কম আছে যারা ডেলিভারি বয়ের সাথে এখন দেখা হয় না, এমনটা হয়, ঠিক আছে? কারণ আমরা প্রতিনিয়তই খাবার কেউ অর্ডার করছে, কেউ বা পোশাক অর্ডার করছে, কেউ বা মোবাইল, আমরা অনলাইনে কিন্তু প্রচুর শপিং করি এখন। তো সুতরাং ডেলিভারি বয়রা কিন্তু এখানে আমাদের হাতের কাছে কিন্তু সেই সেবাটা পৌঁছে দিচ্ছে। তো সুতরাং সময়ও বাঁচাচ্ছে, আমরা বাড়ির হাতের কাছে পেয়ে যাচ্ছি, আমাদেরকে কোথাও যেতে হচ্ছে না। ডেলিভারি বয় কিন্তু এই জায়গায় আমাদের একটা কি বলবো, মাধ্যম হিসেবে কাজ করছে। একদম। তো এই যে পাপন যেটা বলছিল যে ওতপ্রোতভাবে ডেলিভারি বয়রা আমাদের সাথে জড়িত বর্তমান যুগে, তো এটা নিয়ে আমাদের কাছে একটা জাস্ট সিনারিও সামনে এসছে। সেটা হচ্ছে ভারতে অনলাইন যে খাবার, সেই খাবার অর্ডার করার যে একটা সংখ্যা, সেটা যদি আমরা দেখি তাহলে পরে দেখতে পাবো ডেলিভারির যে বাজার, ফুড যেটা মার্কেট, সেটার সংখ্যা ছিল 45.2 বিলিয়ন মার্কিন ডলার 2024 সালে, জাস্ট 2024 শেষ হলো। এটা আশা করা হচ্ছে যে 2025 থেকে 2033 সালের মধ্যে 23.1% হারে সংখ্যাটা বাড়বে, যেটা 2033 সালে গিয়ে দাঁড়াবে 320.3 বিলিয়ন মার্কিন ডলার। কতটা বৃদ্ধি পাচ্ছে, যেটা এখন আছে সেটাও কম নয়।
$45.2 বিলিয়ন মার্কিন ডলার, সংখ্যাটা তো কম নয়। সুতরাং এই যে এতটা বৃদ্ধি পাবে, সেই জায়গায় কাজে লাগবে কারা? কারা? তারা লাগবে হচ্ছে ডেলিভারি বয়, এবং তারা তো দেশের ইকোনমিতে ডেফিনেটলি তাদের অবদান রয়েছে অনস্বীকার্য। তো সুতরাং ডেলিভারি বয় যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমাদের লাইফে কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত, একদম, এটা প্রমাণিত হয়ে একদম। যাচ্ছে। আমরা তো ভবিষ্যতে আরো আমরা ডিপেন্ডেবল হব ডেলিভারি বয়দের উপর, একদম, কারণ আমরা এখন দিনে দিনে যত যাচ্ছে আমরা অলস হয়ে যাচ্ছি। একদম। এই যে আমরা প্রাইভেট টিউটরের কথা বলছিলাম, প্রাইভেট টিউটরের কেন দরকার পড়ছে? ওই যে তুই আগের দিন ভিডিওতেও বলেছিলি যে তার মা বা যেই হোক বাড়িতে, তিনি ওই বাড়িতে বসে সিরিয়ালটা দেখবেন, সেই জন্য তিনি প্রাইভেট টিউটারটা রাখছেন যাতে সিরিয়াল দেখাতে কোনো অসুবিধা না হয়। তো এখানেও আমরা যাতে বাড়ির থেকে বেরোতে হবে, আবার কষ্ট করে অত দূর যাবো, তার থেকে একটা অনলাইনে বসে নিয়ে অর্ডার করছি, তারা আমাদের বাড়িতে এসে খাবারটা পৌঁছে দিচ্ছে, এটাও একটা বিষয় রয়েছে। একদম একদম। তো এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। এবার এর মাধ্যমে তো একটা জিনিস এটাও হচ্ছে যে একটা বৃহৎ সংখ্যক বেকারদের রুজি রোজগারের একটা ব্যবস্থা হচ্ছে। নিশ্চয়ই। মানে আমরা প্রচুর এরকম দেখছি যারা ইয়াং, তারা কিন্তু ইয়াং না শুধু, আমি দেখেছি মোটামুটি 40 ঊর্ধ্ব মানুষকেও দেখেছি ডেলিভারি বয়ের কাজ করতে। সুতরাং একটা পরিবার চালাচ্ছে এই ডেলিভারি বয়ের কাজ করে। সুতরাং এই পেশাটা কিন্তু একটা উৎকৃষ্ট লেভেলের পেশা, এবং এটাও বলতে হবে তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু শিক্ষিত। এমন না কিন্তু যে শিক্ষিত নয় তারা। তুমি যদি মেট্রোপলিটন সিটিগুলোতে যাও, সেখানে কিন্তু মানে অনেক এমন আছে যে ইংলিশে তোমাকে ডেলিভারি করতে হচ্ছে। মানে আমি বলছি না ইংলিশ বলছে মানে যে সে হয়, এটা নয়। তারা ডেলিভারি করার জন্য 3-4 রকমের ভাষা শিখছে, ভাষাতে কথা বলছে। সুতরাং তারা শিক্ষিত না হলে কিন্তু তারা কিন্তু এগুলো এত সহজে রপ্ত করতে পারবে না। সুতরাং শিক্ষিত মানুষরা কিন্তু ডেলিভারি বয় হিসেবে কাজ করছে। ইংলিশ, হিন্দি, অনেকে তো এটাও দেখছি আমরা, অনেকে সাইড ইনকাম চালানোর জন্য, ধরে নে যে পড়াশোনা হয়তো করছে, তার সাথে সাইড ইনকামটা করার জন্য নিজের পরিবারের একটা প্রেশার আছে, যে পরিবারে ফিনান্সিয়ালি হয়তো পরিবার তার উদাহরণ রয়েছে, অনেক উদাহরণ রয়েছে। মানে নিজের ফিনান্সিয়াল ব্যাপারটা একটু উইক রয়েছে, তার জন্য সে পড়াশোনা খরচ চালানোর জন্য সব থেকে সুযোগ যদি থাকে তাহলে সেটা হচ্ছে ডেলিভারি বয়ের কাজ। কারণ সেখানে সে একটা শিপমেন্টে কাজ করতে পারবে, একটা শিপে কাজ করবে, হয়তো বিকালে কাজ করছে, অথবা সে মানে সকাল থেকে বিকাল অবধি কাজ করছে, রাত্রে কাজ করছে। তো কি হচ্ছে, সে পার্ট টাইম জব হিসেবে কাজ করতে পারছে। আর এখানে কোনো থাকছে না, মানে যেমন দোকানে যদি কাজ করে বা কোনো একটা পাবলিক ডিপার্টমেন্টে কাজ করে, সেখানে কি হবে, তাকে ঠিক নির্দিষ্ট টাইমে যেতে হবে, তার কিন্তু দিনের পুরো সময়টা কিন্তু খেয়ে নেবে, 9টা থেকে রাত্রি মোটামুটি 8টা পর্যন্ত খেয়ে নেবে। কিন্তু এই ডেলিভারি বয়ের একটা কাজ, সেটা তার নিজস্ব স্বাধীনভাবে সে করতে পারে। সে চাইলে আজকে বন্ধ দিতে পারে, চাইলে সে কলেজটা করতে পারে, চাইলে সে কোথাও ঘুরতে যেতে পারে। তো সুতরাং এটা একটা কাজ, এটা করে কিন্তু পড়াশোনাটাও কিন্তু সে নিজের খরচ চালিয়ে পড়াশোনাটা করতে পারবে। এই জন্য একটু বলছিলাম। আর আমরা যারা খাবার অনলাইনে অর্ডার করি, তো সেই যদি পরিসংখ্যান, তাদের সংখ্যাটা কতটা, এটা যদি দেখতে যাই, এটা নিয়েও 2023 সালের একটা এপ্রিল মাসের একটা সমীক্ষা আছে, যেখানে তারা বলছে, মানে তারা একটা সমীক্ষা চালিয়েছিল, সেখানে 19% উত্তরদাতা, মানে যারা যারা উত্তর দিয়েছেন তাদের মধ্যে 19% উত্তরদাতা প্রত্যেক সপ্তাহে কম করে 1বার বা 2বার করে তারা অনলাইনে অর্ডার করছে, যে কোনো কিছু। আর মাত্র, ভাবতে অবাক লাগবে, মাত্র 15% উত্তরদাতা এমন আছে যারা অনলাইনে অর্ডার করেনি। তার মানে অনলাইনে অর্ডার করার সংখ্যাটা কত? 85%। এটা খুব বড় সংখ্যা। একটা সমীক্ষা চালানো হয়েছিল, সেখানে এই সংখ্যাটা উঠে এসেছে। তো এই যারা আমরা অনলাইনে খাবার অর্ডার করি, আমাদের বিভিন্ন পছন্দের খাবার বা আরো আদার্স অনেক কিছুই অর্ডার করি, কোনো সময় মোবাইল অর্ডার করছি, ফ্রিজ, টিভি সবকিছু অর্ডার হচ্ছে মোবাইল থেকে। সব তো এই অনলাইন আসাতে কতটা সুবিধা হয়েছে বলে তুই মনে করিস? অনলাইন আসাতে তো অবশ্যই সুবিধা হয়েছে, এটা তো আমাদের অস্বীকার করার কিচ্ছু নেই। অনলাইন আসাতে আমরা কি হচ্ছে, আমরা আমাদের প্রয়োজন মতো জিনিসটা, আমাদের কাছে ভ্যারাইটিস বেড়েছে, আমরা বিভিন্ন জায়গা থেকে অনলাইনে বিভিন্ন ভ্যারাইটিসের জিনিস পাচ্ছি। ঠিক আছে, আমরা যখন আমরা দোকানে যেতাম, সে দোকানে নির্দিষ্ট একটা পরিমাণ সংখ্যা জামা কাপড় থাকতো, আমরা সেই জামা কাপড়গুলো কিনতাম, আমাদের কাছে অপশন ওইটুকুই। হ্যাঁ অবশ্যই, এবার সেম জামা ধরে নে একটা দোকানে আমরা কিনতে গেলাম, সেখানে আমাদের কাছ থেকে 800 টাকা চাইলো। একদম সেম জামা আবার আরেকটা দোকানে কিনতে যাচ্ছি, সেখানে ওই একই জামা কিন্তু সেটা 1200 টাকা যাচ্ছে। তো আমরা তো সেখানে চেক করতে পারতাম না, আমরা হয়তো নিয়ে নিলাম একটা 1200 টাকা দিয়ে জামা, তারপরে আমরা দেখতে পাচ্ছি ওহো এই দোকানটা সেম জামা তো 800 টাকায় ছিল। এবং এখন অনলাইন আসাতে কি হয়েছে, আমরা কেউ জানতেও পারছে না, হয়তো জানতেও পারছে না, হয়তো এটা এতই দাম বুঝি। কিন্তু অনলাইনে আসার ফলে আমরা জানতে পেরে যাচ্ছি যে এটার অ্যাকচুয়াল রেট কতটা, একটা অনুমান হয়ে যাচ্ছে, মিনিমাম আমরা কত টাকা পেতে পারি, একটা অ্যাকচুয়াল রেট হয়ে যাচ্ছে। তো এটাতে যে একদম নেগেটিভিটি হয়ে গেছে, এই যে যারা বস্তি দোকান ছিল তাদের যে একদম খুব লস হয়ে গেছে তা নয়, কিন্তু না, বিক্রি তো হচ্ছে। অনলাইন আসার ইমিডিয়েট দরকার পড়বে তখন তো আমরা ওখানে যাব। অনলাইন আসার ফলে এমন নয় যে তাদের বাজার কমে গেছে, যারা বস্তি দোকান আছে তাদের বাজার কমে গেছে, মানুষ কি হয়েছে, মানুষের সংখ্যা বেড়ে গেছে, প্লাস মানুষের শপিং করার মানসিকতাও বেড়ে গেছে। মানুষ এখন পোশাকেরও বিভিন্ন রকমের ভ্যারাইটিস ব্যবহার করছে, তেমন ভাবে মানুষ সবকিছুরই ভ্যারাইটিস ব্যবহার করছে। সুতরাং মানুষের কিন্তু ব্যবহারের পরিমাণটাও বেড়ে গেছে। সুতরাং এমন নয়, অনেকে ভাবতে পারে অনলাইন আসার ফলে ওদের ব্যবসা একদম নষ্ট হয়ে গেছে, এমনটাও কিন্তু নয়, এমনটাও নয়। তাহলে আমরা দেখতে পেতাম যে সব দোকান হয়তো ঝাপ বন্ধ করে দিত, তেমন তো হয়নি। শপিং মল আসার ফলেও কিন্তু দোকান বন্ধ হয়নি। সুতরাং
প্রতিটা প্রতিষ্ঠানের প্রতিটা জায়গায় কিন্তু একটা মানে টার্গেট একটা থাকে, মানে কি বলবো, কাস্টমার থাকে। সেই টার্গেট কাস্টমারগুলো তারা নিজে নিজে করে গুছিয়ে তো নিয়েছে। এটা নিয়েও একটা পরিসংখ্যান আছে, এই পরিসংখ্যানটা নিয়ে একটু আলোচনা করি। শহর ভিত্তিক যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বলছে কলকাতায় অনলাইন অর্ডার যে হয়, কলকাতায় যে অনলাইনে খাবার অর্ডার হয় সেটার সংখ্যা সবচেয়ে বেশি, ঠিক আছে? কলকাতা সারা দেশের যে মোট রেস্তোরাঁয় বিক্রি রয়েছে তার মাত্র 11%, মাত্র 11% ডেলিভারি অ্যাপের মাধ্যমে আসে। তার মানে 89% কিন্তু এখনো দোকান থেকে বিক্রি হচ্ছে। তাহলে আমরা ভাবছি যে সবটাই অনলাইনে ঘুরে গেছে, এমনটা নয়। যেখানে কলকাতার ক্ষেত্রে এই হার এখন 14%, কলকাতার ক্ষেত্রে একটু বেশি। আমরা তো বাঙালিরা খাবার প্রিয়, বিভিন্ন রকমের ডিশ আলাদা আলাদা রকমের ট্রাই করছি, সেজন্য হয়তো আমাদের সংখ্যাটা একটু বেশি, মানে বাঙালিদের সংখ্যাটা। বাট আদারওয়াইজ গোটা দেশে 11% মাত্র বাড়ছে। তো যাই হোক, এই যে অনলাইন যেটার কথা বলছিল, যে অনলাইনের প্রাধান্যতা বেড়েছে, কিন্তু এমন নয় যে ওই অফলাইনের দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু একেবারেই নয়। দোকানে এখনো বিক্রি হয়, না হলে পরে এত বড় বড় মলগুলো খুলতো না। ঠিক, একদম। দোকানে যদি বিক্রি না হতো তাহলে কি তারা এত টাকা করে ইনভেস্ট করতো? একদমই করতো না। এবার এই যে ডেলিভারি বয়রা কাজ করছে, তাদের তো বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, বিভিন্ন সময় ডেলিভারি করতে যায় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই যে সমস্যাগুলো তাদেরকে সম্মুখীন হতে হয়, এটা নিয়ে কিছু আলোচনা করতে চাস, মানে কিছু বলতে চাস? না, এটা নিয়ে মূলত আলোচনাটা করা জরুরি। আচ্ছা, কারণ আমি কেন বলছি, ডেলিভারি বয়রা আমরা একটু আগে আলোচনা করছিলাম না, ডেলিভারি বয়রা মানে যেমন গৃহশিক্ষক নিয়ে বলছিলাম আমরা, ঠিক আছে, যে তাদেরকে বাধ্য হয়ে কাজ না পেয়ে তাদেরকে এই কাজে নামতে হয়। হ্যাঁ, কিন্তু ডেলিভারি বয় যারা ডেলিভারির কাজ করছে, তারা কত বড় রকমের কাজ করছে আমি ছোট্ট দু একটা কথা বলবো, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, মানে একটা ডেলিভারি বয়, আমি একদম পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। পার্সোনাল অভিজ্ঞতা কেন বলছি, আমার কাছের দেখা বন্ধু বান্ধবদের কাছ থেকে তারা কাজ করে, তাদের কাছ থেকে আমার এটা অভিজ্ঞতা হয়েছে, তাই বলছি। তারা কি হয়েছে, তারা তাদের জীবনে কি করছে, সকালে বেরিয়ে যাচ্ছে, কিছু খাক আর না খাক, না খেয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। বেরিয়ে গিয়ে তারা কি করছে, খাবার ডেলিভারি করছে। পয়েন্ট আউট করো যে খাবার ডেলিভারি করছে, সে কিন্তু খেয়ে আসেনি, ঠিক আছে। সে তার ব্যাগের মধ্যে করে নানান রকমের ভ্যারাইটিস রকমের সুস্বাদু খাবার বয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। নিয়ে গিয়ে সেটাকে ডেলিভারি করছে, তার পেটে খিদের জ্বালা, ঠিক আছে, পেটে খিদের জ্বালা। এবার কথা হচ্ছে, তাকে এটাও দেখতে হচ্ছে তাকে এই ডেলিভারির মাধ্যমে কতটা ইনকাম তাকে দিচ্ছে, ঠিক আছে। বাইকের তেলের খরচ কতটা দিচ্ছে, তার ইনকাম কতটা হচ্ছে। সে বাইরে বেরিয়েছে না খেয়ে, সে যদি বাইরে খাবার খায় তাহলে তাকেও পরিমাণ অনুযায়ী খাবারটা খেতে হবে, ঠিক আছে। সে কিন্তু মানে চাইলেই একদম দেদার টাকা খরচ করে কিন্তু খাবার খেতে পারবে না, ইনকাম সীমিত, সেই অনুযায়ী তাকে খাবার খেতে হবে। তাকে 10 টাকার একটা খাবার খাওয়ার জন্য তাকে ভাবতে হচ্ছে, অথচ সে 500-1000 টাকার দামি দামি খাবার সে বয়ে নিয়ে গিয়ে দিচ্ছে। এমনও আমি শুনেছি তার চোখ দিয়ে জল বেরোচ্ছিল, সেই বন্ধুটার চোখ দিয়ে জল বেরোচ্ছিল, বলছে এমনও দিন গেছে আমার পকেটে 1 টাকা নেই, আচ্ছা, ঠিক আছে, আমার পকেটে 1 টাকা নেই, আমি খাবার ডেলিভারি করছি, তেল ভরার টাকা নেই, ঠিক আছে, আমি খাবার ডেলিভারি করবো কি করে, তেল ভরার টাকা নেই, আমি বন্ধু বান্ধবের কাছ থেকে চেয়ে আমি তেলটা ভরলাম, তেল আগে তো আমাকে টাকা দেবেন, আগে আমি কাজটা করবো তারপর আমাকে টাকা দেবে, ঠিক আছে। তেলটা ভরলাম, তেল ভরে তারপর আমি সারাদিন না খেয়ে দিয়ে আমি ডেলিভারি করলাম, খাবার ডেলিভারি করলাম, ঠিক আছে, অথচ আমার পেটে চলছে, পেট জ্বলছে আমার খিদেতে। তাহলে তুমি ভাবো কতটা স্যাক্রিফাইস করে, শুধুমাত্র আমরা দেখছি যে সে কাজ করছে, কিন্তু কতটা স্যাক্রিফাইস করে সে কাজটা করছে, এটা একটা বিষয়। এইবার এই কাজটা করতে গিয়ে তাকে কেমন হয়রানির শিকার হতে হয়, দু একটা উদাহরণ আমি বলতে চাই। যেমন রাত্রিবেলা উদাহরণটা আগে বলি। রাত্রি 8টা-9টার পর, মূলত রাত্রি 10টার দিকের কথাটাই আমি বলি, ঠিক আছে। এবার তখন বন্ধু বান্ধব মিলে কোনো পার্টি টাটি করছে, পুরো নেশাগ্রস্ত হয়ে আছে, তখন হঠাৎ করে অর্ডার করে দিল, খাবার অর্ডার করে দিল। এবার অর্ডার করার পর তার মনে পড়লো তার কাছে টাকা নেই, বা তার মনে পড়লো যে না আমি খাবো না, বা তার হুশ অন্যদিকে চলে গেল। তখন সেই ডেলিভারি বয়টা সেই প্রত্যন্ত একটা অন্ধকারময় স্থানে গিয়ে ফোন করতে থাকে, গিয়ে নানান বিপদের মধ্যে পড়ে, ঠিক আছে। তার ফোন তোলে না, যতক্ষণ না পর্যন্ত সে মানে ওকে ডেলিভারি করছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ওখান থেকে আসতেও পারবে না, এমন একটা বিদঘুটে পরিস্থিতি। এবার সে যদি ওখানে ডেলিভারিটা যদি ঠিকঠাক না করে আসে, তাহলে তার নেগেটিভ মার্কিং আসবে তার এই সার্ভিসের মধ্যে। তো অনেক রকমের বিষয় রয়েছে যেগুলো আমরা বুঝতে চাই না। তেমনই অনেকে আছে এমন ডেলিভারি মানে অর্ডার করে, তারা কিন্তু মানে ঠিকভাবে জানে না অতটা, ঠিক আছে, মানে অনলাইন জিনিসগুলো ঠিকঠাক ব্যবহার করতে জানে না, ঠিক আছে, ভুলবশত অর্ডার করে দেয়, ঠিক আছে, বা কোনো বাচ্চা খেলতে গিয়েও করে দিতে পারে, খেলতে গিয়ে ওরকম করে অর্ডার হয় না সাধারণত, করতেও পারে, হলো, ঠিক আছে, যাই হোক, কিন্তু এরকম করে অর্ডার হয়ে যায়। তো তারা কিন্তু এইগুলো ফেস করে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে রাস্তাঘাটে তো নানান রকমের পরিস্থিতি থাকে, কত ঝড় ঝাপটার মধ্যে থেকে তারা জিনিসটাকে নিয়ে যায়, ঠিক আছে। যাওয়ার পর একটু দেরি তো হতেই পারে, ঠিক আছে, সেই দেরির জন্য তাকে প্রচুর কথা শুনতে হয়, এমনকি অনেক রকমের কথা শুনতে হয়, গালিগালাজ পর্যন্ত শুনতে হয়, মানে বিভিন্ন রকমের ব্যক্তির বিভিন্ন রকমের ব্যবহার, ঠিক আছে। এই জায়গা থেকে আমার একটা ধারণা, আমি তার কথা থেকে, আমার বন্ধুর কথা থেকে আমি বুঝতে পেরেছি যে ডেলিভারি বয়দের
কিছু কিছু মানুষ আছে তারা মানুষ বলে মনে করে না। আচ্ছা, এই যে তুই কথাটা বলছিলি যে বিভিন্ন সময় তাদের উপরে প্রেশার থাকে যে এই টাইমের মধ্যে ডেলিভারি দিতে হবে, এটা তো খুব একটা একদম রিস্কি ব্যাপার। একদম। কারণ হচ্ছে ধরে নে এমন একটা এরিয়া থেকে এমন একটা এরিয়াতে যেতে হবে যার মধ্যে ডিস্টেন্সটাতে একটা বড় ট্রাফিক ইস্যু আছে। ট্রাফিক ইস্যু অবশ্যই আছে। হ্যাঁ, এবার জ্যামের মধ্যে যখন যেতে হতে পারে। এবার তাকে তো রাশ ড্রাইভ করতে হবে। সেই রাশ ড্রাইভ করতে গিয়ে তো অনেক সমস্যার সম্মুখীন হয়। একদম। যেমন তো এটা নিয়ে তুই কিছু বলতে চাস? অবশ্যই অনেক সমস্যা হয় এরকম ডেলিভারি বয়দের জীবনে। আমরা যদি দেখি, আমরা ফেসবুক আশপাশের আমরা যদি তাকাই, আমরা কিন্তু দেখতে পাবো এরকম প্রচুর ঘটনা ঘটছে। যেমন ড্রাইভ করতে গিয়ে কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এরকম অনেকের হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে সে পড়ে আছে 1 মাস ধরে, তার দুর্বিষহ অবস্থা, ঠিক আছে। তার তখন তো সে খাবারের ডেলিভারি করতে পারছে, খাবার ডেলিভারি করতে পারছে না, তার কাজ নেই, ঠিক আছে। একটা খাবার ডেলিভারি করছে, সেই খাবার ডেলিভারি করতে গিয়ে তার হয়তো 50 টাকা বা 20 টাকা বা 30 টাকা ইনকাম হচ্ছে। আপনারা কেউ ভাবছে যে সে আমার খাবারটা নিয়ে এসছে, আমি তার ভগবান হয়ে গেলাম, তাকে এত বড় কিছু বলে দিলাম, ঠিক আছে। কিন্তু এই ভেতরটা একদম দেখছে না যে সে কতটা রিস্কের মধ্যে দিয়ে, কতটা জীবনটা ঝুঁকি করে সে খাবারটা নিয়ে এসছে বা জিনিসটা নিয়ে এসছে, ঠিক আছে। তাকে তার সার্ভিসের জন্য আমাদের স্যালুট দেওয়া উচিত, ঠিক আছে। ডেফিনেটলি। তো এরকম একটা ঘটনা ঘটেছিল চণ্ডীগড়ে, যেই ঘটনার জন্য আমরা একটা ডেলিভারি বয়কে হারিয়েছিলাম, ঠিক আছে, বা তার পরিবার তাকে হারিয়েছিল। আচ্ছা। তার নাম হচ্ছে রাজমণি তিওয়ারি। তো ঘন কুয়াশার মধ্যে, ডেফিনেটলি তাদের উপরে তো কাজের খুব প্রেশার থাকে, ঘন কুয়াশার মধ্যে ঠান্ডার দিনে, তারিখটা হলো 3 জানুয়ারি 2025, জাস্ট রিসেন্টলি গেল। সেই দিন তিনি হচ্ছে প্রচণ্ড স্পিডে বাইক চালাচ্ছিলেন। ডেফিনেটলি তাকে একটা টাইমের মধ্যে ডেলিভারি করতে হবে। তো তার সামনে থাকা একটা সাইনবোর্ড তিনি দেখতে পাননি। আচ্ছা। সাইনবোর্ডে গিয়ে তার ধাক্কা লাগে। সেই সময় তিনি সেখানে অ্যাক্সিডেন্ট হয় তার, এবং লোকেরা তারপরে পুলিশকে ফোন করে, পুলিশ তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তো এই যে এটা ঘটনা একটা ঘটে, এবং ঘটনাটা ঘটে হচ্ছে বৃহস্পতিবার, সেদিন ছিল সকাল 7টার দিকে। তো এরকম তো ঘটনা আমরা একটা জাস্ট বললাম, এরকম ঘটনা তো অনবরত প্রচুর আছে, যেগুলো কোনো খবরের শিরোনামে আসেই না সেগুলো। আর খবরের সোর্সটা হলো হিন্দুস্তান টাইমস, 3 জানুয়ারি 2025, সেটা বলে দেওয়া দরকার একদম। এবং সেই দিন এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমরা ডেফিনেটলি যাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করছি, তারা কিন্তু নিজের পরিবারকে চালানোর জন্য অনেক প্রেশার নিয়ে আপনাদের কাছে আসছে। একদম। হ্যাঁ, তারা ডেফিনেটলি তারা নিজেদের কাজ করছে, টাকা ইনকামের জন্য করছে, কিন্তু তারা নিশ্চিতভাবে তারা বাধ্য সেই কাজটা করার জন্য। কারণ আমরা সামাজিকভাবে আমরা শুধু জনসংখ্যা আমাদের যেইভাবে বাড়ছে, সেই হিসাবে আমরা কিন্তু কাজের সংখ্যা বাড়াতে পারছি না। এবার যদি আমরা এই কথা নিয়ে আলোচনা করি, তাহলে অনেক পরিবার নিজেদের এই তিওয়ারির কথাই বলছিলাম, তো নিজের পরিবার তার ছেলেকে হারালো। এটা নিয়ে তুই কি বলতে চাস? মানে এরকম তো অনেক ঘটনা ঘটছে একের পর এক। মানে আমার কথা হচ্ছে এই জায়গাতেই আমাদেরকে না, আমাদের সমাজের মানুষ হিসেবে, মানবিক মানুষ হিসেবে আমাদেরকে এই জায়গাটা না সবারই বোঝা উচিত, ঠিক আছে। একটা মানুষ তার পরিবারের জন্য, ঠিক আছে, একটা কাজ করতে আসছে, ঠিক আছে, সে কিন্তু চুরি করতে আসেনি, একদম, ঠিক আছে। এবার কথা হচ্ছে সে যদি কাজে ভালো পারফরমেন্স করে, এই জায়গাটা ভালো মতো নোট করার জায়গা, সে যদি কাজে ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু তারই উন্নতি হবে। সুতরাং কোনো ডেলিভারি বয় চাইবে না তার যে প্রোফাইল, সেই প্রোফাইলে কোনো নেগেটিভ মার্কিং আসুক, ঠিক আছে। তাহলে আমাদের এই ভুল ধারণা আমাদের মধ্যে রাখা কখনোই উচিত নয়। সে ইচ্ছে করে দেরি করে নিয়ে এসছে, সে ইচ্ছে করে এটা করছে। কারণ প্রতিটা ডেলিভারি মধ্যে র্যাঙ্কিং দেওয়ার থাকে, সেই অনুযায়ী তারা কিন্তু অর্ডার পায়, অনেক রকমের বিষয় থাকে, ঠিক আছে। খাবারের কথাগুলো বিশেষ করে বলছি, ঠিক আছে। তারা কিন্তু মানে যতটা ফাস্ট ডেলিভারি করবে, যতটা ভালো রকম ব্যবহার করবে, ততটাই কিন্তু তারা ভালো ভালো র্যাঙ্কিং পাবে, ভালো ভালো অর্ডার পাবে, তাকে অর্ডার দেবে বেশি বেশি করে। তো কোনো ডেলিভারি বয়ই কিন্তু নিজের ইচ্ছা করে কোনো কিছু লেট করে নিয়ে আসবে না, ঠিক আছে, বা কোনো খাবার ঠান্ডা করে নিয়ে আসবে না, ঠিক আছে। এই জায়গায় আরেকটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই। অনেক সময় কি হয়, কোম্পানিগুলো কি করে, মাল্টি অর্ডার দিয়ে দেয়। কি করে মাল্টি অর্ডার মানে একসাথে 3-4টা অর্ডার দিয়ে দিল। আচ্ছা, এবার মনে করো খাবার অর্ডার, একটা শহরের মধ্যে রেস্টুরেন্ট এখানে একটা আছে, একটা ওখানে আছে, একটা ওখানে আছে, ঠিক আছে। এখান থেকে কালেক্ট করলো খাবারটা, আবার ওখান থেকে কালেক্ট করে 3টা খাবার কালেক্ট করে সে 3টা জায়গায় দিতে যাবে। এবার বলো, প্রথম যে খাবারটা কালেক্ট করলো সেই খাবারটা তো ওখান থেকে নিল, নেওয়ার পর দ্বিতীয় ইয়েতে যাবে, রেস্টুরেন্টে যাবে, এই খাবারটা কিন্তু অনেক আগে নিয়ে ফেলেছে, ঠিক আছে। ওখানে গিয়েও কিছুক্ষণ হয়তো দাঁড়াতে হচ্ছে, সেখানেও কিন্তু একটা সময় নষ্ট হচ্ছে, খাবারটা ঠান্ডা হচ্ছে, ঠিক আছে। আবার অন্য জায়গায় যাচ্ছে, ওখান থেকেও কিছুটা ঠান্ডা হচ্ছে, তারপর জিনিসটা আবার অন্যজনের কাছে দিচ্ছে, একজনের কাছে দিচ্ছে, আবার ওখান থেকে আরেকজনের কাছে দিচ্ছে, এইভাবে যাচ্ছে। এইভাবে অনেক কাস্টমারের মনে হতে পারে যে খাবারটা ঠান্ডা নিয়ে এসছে। আবার অনেক কাস্টমার এত লেট হচ্ছে কেন, আবার অনেক কাস্টমার এটাও মনে হতে পারে, কারণ কাস্টমার তো অ্যাপের মধ্যে দেখতে পায়, ঠিক আছে, যে ডেলিভারি বয় যাচ্ছে কোথায় কোথায় দেখতে পায় ম্যাপের মধ্যে, ঠিক আছে। ও দেখছে আমার খাবার তো এখানে, আমি তো এখানে তো ডাইরেক্ট এখানে চলে আসলে হতো, সে ঘুরে বেড়াচ্ছে কেন, এটা দেখছে, ঠিক আছে। আসলে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে,
আসলে ব্যাপারটা হচ্ছে সে কিন্তু মাল্টি অর্ডার পেয়েছে, তাকে মাল্টি অর্ডার দেওয়া হয়েছে, তাকে কিন্তু খাবারটা যেটাকে নির্দেশ করবে অ্যাপ থেকে সে ওখানেই আগে দিতে যাবে, ঠিক আছে, দিয়ে দিয়ে এর ফলে খাবারটা ঠান্ডাও হবে, এর ফলে কিন্তু লেটও হবে। তো সুতরাং এক্ষেত্রে কিন্তু ডেলিভারি বয়কে আমরা যে সবসময় খেপে যাই তার উপরে, তার কিন্তু এটা একটা কি থাকে, মানে তার কিন্তু এখানে কিছুই করার থাকে না, তাই না? সে ইচ্ছা করে কিন্তু কখনোই, আমার মূল পয়েন্ট হচ্ছে এটাই, সে ইচ্ছা করে কিন্তু কখনোই খাবারটা ঠান্ডা নিয়ে আসে না, খাবারটা লেট করে নিয়ে আসে না। ঠিক। যাই হোক, এরকম তো এই যে ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, এরকমও তো অনেক ঘটনা ঘটছে যেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় তাদের উপরে ফলস অ্যালিগেশন করা হয়, যে এরকম করেছে বা ওরকম করেছে, এরকম ফলস অ্যালিগেশন। এবার সব ক্ষেত্রে তো আমরা ফলস অ্যালিগেশন বলতে পারি না, অনেক ক্ষেত্রে অ্যালিগেশন আসে এবং অ্যালিগেশনকে আমরা সত্যি ধরে নিই। মানে আমাদের তো এটা একটা সিস্টেমের মধ্যে আছে, কারণ সোশ্যাল মিডিয়া আমাদেরকে ওইভাবেই প্রেজেন্ট করে যে কেউ একটা কিছু অ্যালিগেশন কারো উপরে নিয়ে আসলো, ও এই অ্যালিগেশনটা দিচ্ছে, তাহলে এটাই ঠিক। একদম। তো এমনই একটা ঘটনা 2021 সালের বেঙ্গালুরুতে ঘটে, যেখানে ডেলিভারি বয়ের নামে অভিযোগ করা হয় যে তিনি একজন যিনি ডেলিভারি নেওয়ার জন্য ছিলেন আর কি, যিনি অর্ডার করেছিলেন, তাকে সেই ডেলিভারি বয় আঘাত করে। এবং পরে প্রমাণিত হয় যে সেই ডেলিভারি বয় অ্যাকচুয়ালি তাকে আঘাত করেননি, যিনি অর্ডার করেছিলেন তিনি উল্টো মেরেছিলেন। এটা প্রমাণিত হয়েছিল। তো এমন ফলস অ্যালিগেশন অনেক সময় হচ্ছে, এবং এই যে এতদিন ধরে তার উপরে একটা ফলস অ্যালিগেশন চললো, তার ফলে তো শুধু সে প্রবলেমের মধ্যে থাকলো না, তার গোটা পরিবার প্রবলেমের মধ্যে থাকলো। অবশ্যই অবশ্যই। এই জায়গায় একটা জিনিস বোঝা যাচ্ছে যে না, কিছু কিছু আমি বলবো না, এই জায়গায় ফলস অ্যালিগেশনটা আসে অবশ্যই, এই যে একটা সত্যি ঘটনা দেখতে পেলাম, কিন্তু দুই তরফ থেকেই হতে পারে, ঠিক আছে, সব মানুষ তো সমান নয়। এমন কিছু ডেলিভারি বয়ের তরফ থেকেও খারাপ কিছু থাকতে পারে, কিন্তু সেটার পরিমাণ খুবই নগণ্য, আমি এটা বলতে পারি, সেটার পরিমাণ খুবই নগণ্য। তো এই যে তুই যেটা বললি যে ডেলিভারি বয়দের থেকেও একটা খারাপ কিছু থাকতে পারে, তো এরকম একটা ঘটনাও কিন্তু ঘটেছিল। হ্যাঁ, সেটাই বলছি। সেটাতে যদি আমরা আসি, সেটা হচ্ছে গাজিয়াবাদে 12ই অক্টোবর 2023 সালে গাজিয়াবাদের একজন ডেলিভারি বয়, তিনি সে যাই হোক, তো সে 71টা মোবাইল নিয়ে পালিয়ে যায়, যেগুলো মানুষের অর্ডার করা মোবাইল। এবার এটা নিয়ে ডেটা যখন কালেক্ট করে দেখা গেল, তখন পুলিশ জানিয়েছে যে তাকে যখন ওই জায়গাটা যখন উদ্ধার করা হয়, তখন সে 71টা নিয়ে পালিয়েছিল, উদ্ধার করা হয় 112টা ফোন। মানে আরো হ্যাঁ। এইবার এই কথাটায় আসছি, এখানে এই গোটা যে চক্রটাকে তখন অ্যারেস্ট করা হয়, সেই চক্রটাকে ধরা হয় যে তারা 4.5 crores 4.5 কোটি টাকার 2000টিরও বেশি ফোন তারা এইভাবে স্ক্যাম করেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ফোনগুলোর দাম 25 লক্ষ টাকার বেশি। তাহলে এই স্ক্যামও হয়েছে, অবশ্যই হয়েছে। তো আমার এই জায়গায় একটা কথাই বলার থাকবে যে যারাই ডেলিভারির কাজ করছেন বা যারা করছো, ঠিক আছে, তোমরা করছো, এই ডেলিভারি বয়ের কাজ করে প্রচুর মানুষের পেট চলছে, সংসার চলছে, তো তোমরা তোমাদের এই ধরনের কাজ থেকে তোমরা বিরত থাকো, এটাই আমরা চাইবো। মানে যারা করছে সবাই না, 99.9% ছেলে মেয়েরা ভালো, ওই 0.1% তাদেরই কথা বলবো। তোমরা এই যে কাজটা করছো, এবং তাদের জন্য সেই অ্যালিগেশন সবার উপরে যাচ্ছে, সবাইকে আক্রমণ করা হচ্ছে, তার ফলে এই কিন্তু তাদের ডেলিভারি বয়রা তাদের কিন্তু একটা যে সমাজে রেপুটেশন তৈরি হচ্ছে, মানে একটা খারাপ নেগেটিভ রেপুটেশন, এই রেপুটেশন কিন্তু তৈরি হচ্ছে। তো সুতরাং এটাও কিন্তু একটা খারাপ দিক, এটাকেও মেনটেন করা আমার মনে হয় উচিত, ঠিক আছে। ঠিক। এবং যেটা আরো আমরা আলোচনা করা দরকার, যে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম আক্রমণের সম্মুখীন হতে হয়। একদম এই জায়গাটা আমার কিছু বলার আছে। আক্রমণ তো সম্মুখীন হতেই হয়, যেমন আমি একদম এটা তো শুনেছি বলতে না, এটা ঘটনা, ঠিক আছে, ঘটনা। রাত্রিবেলা তারা তো ডেলিভারি করে খাবার, তাদের কাছে মোটা টাকা থাকে, কারণ ডেলিভারি করার পর অনলাইন ডেলিভারি হলে, ক্যাশ অন ডেলিভারি হলে তাদেরকে টাকাটা কালেকশন করতে হয়, রাখতে হয়, সেটা কিন্তু কোম্পানির টাকা, বুঝা যাচ্ছে, সেটা কোম্পানির টাকা, সেটাকে ডিপোজিট করতে হবে। তো রাত্রিবেলা যখন সে লোকালিটি মানে শহর থেকে একটু গ্রামের দিকে যাচ্ছে বা একটু ফাঁকা জায়গায় যাচ্ছে, এখন তো প্রচুর পরিমাণে মানে পাটাখোর থেকে শুরু করে বিভিন্ন রকম মাতাল এদের আড্ডা, বা চোর ছাত্রদের ওই ফাঁকা জায়গাগুলো আড্ডা। তারা কি করে, তারা দল নিয়ে ওই ওত পেতেই থাকে যে কখন একটা গাড়ি আসবে, তাকে চট থাপড় দিয়ে তার কাছ থেকে টাকা, মোবাইল, গাড়ি সব নিয়ে ছিনতাই করব, ঠিক আছে। তো এরকম কিন্তু ঘটনা ঘটেছে, ডেলিভারি বয়ের সাথেও ঘটেছে। তো তারা কিন্তু সে খাবার দিয়ে আসছিল, তার বাইক তার চট থাপড় দিয়ে তার কাছ থেকে বাইক নিয়ে নেওয়া হয়, টাকা পয়সা সব নিয়ে নেওয়া হয়। তাহলে তার কি গেল, কোম্পানিকে তাকে ভরপাই করতে হবে। তার কি গেল, কোম্পানিকে সে টাকা যে তুলেছিল সেই টাকাগুলো দিতে হবে। তার বাইক গেল, সে এখন যে কাজ করবে, বাইক ছাড়া তো সে কাজ করতে পারবে না, ডেলিভারি বয়ের কাজ তো বাইক ছাড়া ইম্পসিবল, ঠিক আছে, সে বাইকটা তাকে তুলতে হবে, বাইক লাগবে, তাহলে সে কত কিছু হারালো। এই যে আক্রমণগুলো, এগুলো কিন্তু ডেলিভারি বয়দের সহ্য করতে হয়। তাহলে আমরা যারা ডেলিভারি বয়দের একটা খারাপ ইয়েতে দেখি বা ওদেরকে খারাপ ব্যবহার করি, তাদের যে এই যে লড়াই, তাদের উপর যে এইগুলো ঘটে, ঠিক আছে, এগুলো আমাদেরকে ভাবতে হবে। তারপর তারা যে এই কাজটা তবুও করছে,
নিজের স্বার্থেই, নিজের পরিবার চালানোর, পেট চালানোর জন্যই তো করছে, অপরাধ তো আর করছে না। ঠিক আছে, তো সুতরাং তারা করছে, তো সুতরাং আমাদেরকে কিন্তু, আমরা যারা খাবার অর্ডার করছি বা আমরা যে কোনো কিছু অর্ডার করছি, তারা যে আমাদের জিনিসটা এনে দিচ্ছে, সেই পরিষেবার জন্য আমাদের তাদের প্রতি থ্যাঙ্কফুল হওয়া জরুরি। আরেকটা বিষয় আমার মনে আসলো, তাই আমি বলতে চাই, যেটা হচ্ছে মানে খুচরো টাকা। ঠিক আছে, খুচরো টাকা মানে অনেক সময় কি হয়, জিনিসটার দাম এমন জিনিস হয় সেখানে খুচরো টাকার একটা সমস্যা হয়। আচ্ছা, ঠিক আছে, এবার যারা ডেলিভারি নিচ্ছে তারা ভাবে খুচরো দেওয়ার দায়িত্ব শুধুমাত্র বুঝি ডেলিভারি বয়দেরই। ঠিক আছে, খুচরো দেওয়ার দায়িত্ব ওনার নেই। আচ্ছা, ঠিক আছে, বা আমি এটাও বলবো ডেলিভারি বয়রাও হয়তো এরকম করছে যে খুচরো দিন। ঠিক আছে, ঠিক আছে, এই জায়গায় কারো কাছে যদি খুচরো থাকে, বা আমরা চেষ্টা করব ডেলিভারি বয় প্লাস কাস্টমার দুজনেই আমরা চেষ্টা করব খুচরোটা মেনটেন করার যতটা সম্ভব। আর বাকি যদি খুচরো না থাকে তাহলে শান্তিভাবে একটা খুচরো ব্যবস্থা করে নিয়ে এই সমস্যাটার সমাধান। কিন্তু খুচরো নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয় কাস্টমার আর ইয়েদের মধ্যে, ডেলিভারি খুচরো ঝামেলা সব জায়গাতেই হয়, কিন্তু এটা একটা এটা নিয়ে একটা নেগেটিভ ভাবনা চিন্তাও আছে। ঠিক। আচ্ছা, তো যাই হোক, এবং এই যে কথাগুলো বলছিল, বিভিন্ন রকমের আক্রমণের সম্মুখীন হতে হয়। এমন একটা ঘটনা 2020 সালে মুম্বাইতে হয়, যেখানে ডেলিভারি বয় অভিযোগ করে যে তার উপরে বর্ণবাদী একটা আচরণ যিনি অর্ডার করেছিলেন তিনি করেছেন। মানে এরকম একটা চ্যালেঞ্জিং একটা সময়ের সম্মুখীন সবসময় ডেলিভারি বয়দের অনেক সময় হতে হয়, হয়তো সবাইকে হতে হয় না। এই যে আমরা ওই গৃহশিক্ষকের ভিডিও নিয়ে যখন বলছিলাম, সেখানে অনেকে বলেছেন যে আমাদেরকে তো এমন সিচুয়েশনের সম্মুখীন কোনো সময় হতে হয়নি, কিন্তু সবাইকে যে হতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার, এমনটা কিন্তু অনেকে হচ্ছে, কারণ আমরা কমেন্ট সেকশনে দেখতে পেয়েছি অনেকে। এটা হচ্ছে বেশিরভাগটা হচ্ছে কিনা, প্রশ্নটা হচ্ছে বেশিরভাগটা হচ্ছে কিনা। বেশিরভাগ না হলেও 30% যদি হয় তাহলে তো হচ্ছে, আর একটা বড় সংখ্যায় হচ্ছে, আর বেশিরভাগ হচ্ছে, বেশিরভাগ হচ্ছে, ঠিক তাই না? তো যেটা বলা হচ্ছিল যে বর্ণ, ঠিক আছে, এটা কিন্তু ধর্ম, বর্ণ, এমনকি ছোট বড়, গরিব, শিক্ষিত অশিক্ষিত, এইটা কিন্তু বৈষম্যটা কিন্তু আছে। মানে ডেলিভারি বয়দের কিন্তু এটা প্রতিনিয়তই করতে হয়। মানে আমরা বুঝতে পারবো যে আমার ডেলিভারিটা নিয়ে এসছে, তাদেরকে মানে আমরা একটা আমাদের নিচু লেভেলে রাখি, ভাবনা চিন্তা দিয়ে রেখে দিই, মানে কথাবার্তার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, দেখেছি তুই ছাড়া তো, মানে আমি দেখেছি প্রচুর তুই ছাড়া তো কথা হয় না, তুই বলেই যতই বড় হোক তুই সম্বোধন করা হয়, তুই বলে সম্বোধন করা হচ্ছে। তাহলে মানসিকতাটা ভাবো, আমি সে ডেলিভারি করতে এসছে, তার মানেই সে আমার থেকে নিচু। সে নিজের ঘরে চালচুলো থাকুক আর না থাকুক, নিজের ঘরে চালচুলো থাকুক আর না থাকুক, আর নিজে কতটা অশিক্ষিত হোক আর না হোক, সে সামনের মানুষটাকে ডেলিভারি করছে বলে বিচার করছে সে শিক্ষিত, সে অশিক্ষিত, সে ডেলিভারি করছে বলে সে গরিব, সে ডেলিভারি করছে বলে সে নিচু জাত, সে ডেলিভারি করছে বলেই সে খারাপ। এই ধরনের একটা ভাবনা চিন্তা কিন্তু আগের থেকেই থাকে। তো এই ভাবনা চিন্তাটা আমার মনে হয় আমাদের চেঞ্জ করা দরকার। যে মানুষটা কাজ করছে তার কোয়ালিফিকেশন কিন্তু আমার থেকেও বেশি থাকতে পারে, যে মানুষটা কাজ করছে তার পারিবারিক অবস্থা কিন্তু আমার থেকেও ভালো থাকতে পারে, কিন্তু তার তো নিজের একটা কাজ দরকার, সে করতে পারে। তাহলে এই জায়গাগুলো আমরা না ভেবে মানসিকতাটাকে আমরা উন্নত করি, সাবলীল রাখি, যে সে তার কাজ করছে, কাজটাকে আমরা প্রায়োরিটি দিই। কোনো কাজই ছোট নয়, কোনো কাজই বড় নয়। ঠিক আছে, সে কাজ করছে মানে সে সম্মানের, তার কাজটাকে আমরা সম্মান করি। যাই হোক, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আর ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। তাহলে খতম করার আগে নাকি ডিয়ার মেজমশাই, খতম করার আগে ডেলিভারি বয়দেরকেও মানুষ ভাবতে শিখুন। আমরা অনেকের কাছ থেকে শুনেছি যে তাদের দিকে এক গ্লাস জল প্রখর রৌদ্রে যখন তারা ঘুরে আসে, সেই এক গ্লাস জল তাদের দিকে এগিয়েও দিলেও তারা খুব খুশি হয়। একদম, তারা আপনাদের সাথে রিলেট করতে শুরু করে। তাই সেই মানুষগুলোকেও মানুষ ভাবুন, তারাও নিজের পরিবারের জন্য কাজ করে বেড়াচ্ছে। যাই হোক, আজকের আর ভিডিও দীর্ঘায়িত করছি না। নমস্কার, সবাই ভালো থাকবেন।